সারা দেশে বেড়েছে লোডশেডিং। আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। চালু থাকবে ভারতীয় ঋণের সব প্রকল্প, বললেন অর্থ উপদেষ্টা। উন্নত পণ্য আমদানি করতে চায় দিল্লি। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ঢাকা করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, কখনো বা এলেও তা লোডশেডিং। গরমে নাভিশ্বাস শিশু ও বয়স্কদের। ব্যবসা বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। দিনাজপুরের 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এখনও সচল হয়নি। পুরোপুরিভাবে বন্ধ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদন। ফলে উত্তরাঞ্চলে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে গরমে হাঁসফাঁস, অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজি। এই আছে, এই নাই, অতিষ্ঠ জনজীবন। গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা লোডশেডিংয়ের কবলে। সোমবার থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। বিদ্যুৎ এই আছে, এই নাই। 10 মিনিট বিদ্যুৎ দেয়, 1 ঘন্টা বিদ্যুৎ নাই। বাচ্চারা অতিষ্ঠ বা কারেন্ট না থাকার জন্য পড়াশোনা করতে পারতেছে না। এই আসে, এই যায়। 1 ঘন্টা থাকে, 3-4 ঘন্টা নাই। আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। ঘন ঘন লোডশেডিং এর ফলে ব্যবসা বাণিজ্য হচ্ছে ক্ষতি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। 4-5 দিন থেকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এখানে যে গরম, যে অবস্থা, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। লোডশেডিং এর বিরূপ প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও। আগে দিনে 20 লাখ পিস শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি উৎপাদন হলেও এখন তা নেমেছে অর্ধেকে। 4-5 ঘন্টা কারেন্ট থাকে, এই যে একবারে বন্ধ সব ফ্যাক্টরি। এমনি বেচাকেনা নাই, তারপরে কারেন্ট নাই। সপ্তাহে 4,500-5,000 টাকা ইনকাম হইতো, এখন 2,500 টাকা 2,000 টাকা ইনকাম, এখন অর্ধেকে নেমে গেছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে সামিট গ্রুপের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। পিডিপির কর্মকর্তারা জানান, 3 মাস ধরে বন্ধ রয়েছে সামিটের মালিকানাধীন টার্মিনালটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কথা বলেন তিনি। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটই বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক হয়নি।
কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল, কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল, তাকে একটা এমপিশিপ দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা ইয়ে করেছে, দ্য এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, ওসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। অলিগার সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতের লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতাধীন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তা বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উভয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশকে দেয়া ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা নেই। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে বলেও আশ্বস্ত করেছেন প্রণয় ভার্মা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। নিজ দপ্তরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Science and technology cooperation is very, very important. So overall that is thing, and we have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue. পরে সাংবাদিকদের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, আগের মতোই চলমান থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সব প্রকল্প। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে এবং কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি। No, they are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. বলেন, প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়েও কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত 3টি লাইন অফ ক্রেডিট বা এলওসির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে মোট $7 বিলিয়ন ঋণ দিচ্ছে ভারত। The progress that we have made in some of the projects and our approach moving forward, and we are very closely engaging with the government, and my meeting with the advisor is a proof of that. তবে ভারত বাংলাদেশ ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা। This is not a visa. প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে ভারতের হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে সকালে পাকিস্তানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে ঢাকা করাচি ফ্লাইট চালানোর বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটেই। বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, বগুড়ায় 2 ঘণ্টার ব্যবধানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 2 জন খুন। আমন্ত্রণ আবারও দেখছেন 21শে সংবাদ। আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 2 জন নিহত হয়েছে। সোমবার রাতে মাত্র 2 ঘণ্টার ব্যবধানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন 2 জন সাংবাদিক। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকাতে এটা আমরা হাতে পাওয়া মাত্র আপনাদের সামনে তা প্রচার করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তিতাসের নতুন এমডিকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে আখ্যা দিয়ে তার নিয়োগকে নিয়ম বহির্ভূত বলে দাবি তিতাসের কর্মকর্তা কর্মচারীদের। প্রতিবাদে ভাঙচুর এবং মারামারির ঘটনা ঘটেছে পেট্রোবাংলায়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। তবে নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে যায় পেট্রোবাংলা অফিসে। এ সময় তিতাস ও পেট্রোবাংলা কর্মীদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তিতাস কর্তৃপক্ষের দাবি, আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয়। আমরা সবই তার কাছে অনুরোধ করতে গেছি, কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের আমাদের যাবো কোথায়, যেহেতু তারা তো সে নিয়োগ দিয়েছে, তার কাছে আমরা এটা অনুরোধ করতে গেছি। কিন্তু ওখানে কিছু মানে এখনও যারা আছে তারা এখনও ওখানে কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এখনও অ্যাজ ইট ইজ আছে। তো তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে আক্রমণ করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান বলছেন, দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নেই। তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। মাহিলা ইসলাম, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম যে আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 2 জন নিহত হয়েছে। এই সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদের সামনে তা প্রচার করছি। সোমবার রাত 9টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের গোকুল বন্দর এলাকায় আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। সে সময় গোকুল ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের নেতৃত্বে 20-25 জনের সশস্ত্র দল মিজানকে ওপরচুপরি কুপিয়ে সটকে পড়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান মিজান। মিজানের মৃত্যুর ঘটনায় হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। সে সময় ঘটনাস্থলে আটক বিপুলের সহযোগী সালমান হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানেই তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান মেহেরুল সুজন সহ 5 সাংবাদিক আহত হন। এর আগে বিপুলেরা ধরা মারছিল, মারা পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারে না। কিন্তু আজকে মনে করেন আমি বাইরে সব খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। নিহত মিজানের সাথে গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে।
এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি। প্রশাসনের কাছে এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। পুলিশ জানায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 1 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 10 জনকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকছে। মণিপুরে ফের তীব্র জাতিগত সংঘাতে জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখছেন 21 সংবাদ। দুর্নীতি বন্ধ এবং বৈষম্য কমাতে এনবিআর এর সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে সংবাদ অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কথা বলেন তিনি। জোর করে ট্যাক্স আদায় না করে সঠিক ব্যক্তিদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স সংগ্রহের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। ব্যাংকিং সেক্টরের রিফর্ম, এনবিআর এর রিফর্ম, তারপরে আপনার কাস্টমস আইনের রিফর্ম, ওদিকে আরও রিফর্ম যেটা নাই বললাম, যেসব জায়গায় রিফর্ম করার কথা এগুলো হবে। আপনারা জানতে পারবেন কী কী রিফর্ম। খুব সহজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন, রিটার্ন তৈরি করতে পারবেন। যত সময় লাগে, আপনার যতবার স্লট লাগে আপনি ততবারই ঢুকতে পারবেন। আপনি বের হওয়ার সময় সেভ করে রেখে গেলেন, আবার যখন ঢুকবেন আগেরগুলো রেডি থাকবে। এবার বাণিজ্য সংবাদ। তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়েনি সাফাকে উঠে এসেছে মোজো সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের কথা। নিশা নূর কাবুসুগোলো নামে একজন রিপোর্টার তার রিপোর্টে জানান, বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রিত প্রত্যেক বোতলের জন্য 1 টাকা ডোনেট করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত 9 মিলিয়ন টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো। এবার খেলার সংবাদ। ক্রিকেট খেলছি প্রায় 9-10 বছর। দায়িত্ব যদি এখন না নেই তবে নিব কখন? কথাগুলো লিটন দাসের। এখন থেকে ধারাবাহিকভাবেই দায়িত্ব নিয়ে খেলতে চান লিটন দাস। ভারত সিরিজ সামনে রেখে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, রোহিত, কোহলি, বুমরাদের মোকাবিলায় পাকিস্তান বধের আত্মবিশ্বাসী বড় পুঁজি বাংলাদেশের। আকাশুজ্জামানের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরেও দম ফেলানোর সুযোগ নেই বাংলাদেশের। দরজায় কড়া নাড়ছে আরও একটি বড় চ্যালেঞ্জ। এই মাসেই ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল, যার শুরুটাই হবে সাদা পোশাকে। ভারতের বিপক্ষে কখনোই টেস্ট জেতেনি বাংলাদেশ। এবার সে বৃত্ত ভাঙার সুযোগ লিটন সাকিবদের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস আশা যোগাচ্ছে। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক লিটন দাস। ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান আবারও দেন তিনি, তবে ওই একটি ইনিংসই নয়। এখন থেকে ধারাবাহিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লিটন। আপনি ভালো খেললে আপনার ফেম হবে, দুইটা মানুষ চিনবে, এর থেকে বড় পাওয়া তো কিছু থাকতে পারে না। ইন্ডিয়া অনেক বড় একটা দল, তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে। পাকিস্তান সিরিজ এখন অতীত। টাইগারদের লক্ষ্য ভারতে ভালো খেলা। সেই পরিকল্পনায় দেশীয় কোচদের অধীনেই চলছে বাংলাদেশ দলের অনুশীলন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ঘাম ঝরাতে দেখা গেছে খেলোয়াড়দের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
সারা দেশে বেড়েছে লোডশেডিং। আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। চালু থাকবে ভারতীয় ঋণের সব প্রকল্প, বললেন অর্থ উপদেষ্টা। উন্নত পণ্য আমদানি করতে চায় দিল্লি। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ঢাকা করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।